বাসর ঘরে বসে আছি আমি। কি থেকে কি হয়ে গেল, সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। এইভাবে হুট করে ফাটা স্পিকারের সাথে বিয়ে হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি করে কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। এখন আমায় এই ফাটা স্পিকারের সাথে সারা জীবন থাকতে হবে ভাবতেই যেন কেমন কেমন লাগছে আমার। আজকে শুধু মায় এই তুলি রাফার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেল। ভাবতেই কান্না পাচ্ছে ভীষণ, কিন্তু আমার চোখে পানি আসছে না। সকালে সোফায় বসেই ঘুমিয়েছিল সবাই। এমন সময় হুট করে জিসানের ঘুম ভেঙে যায়। আর জিসানের ঘুম ভাঙতেই তার মনে পড়ে গেল তখন আরিয়ান ছাদে গিয়েছিল বল আনতে। তারপর তো আর তাকে দেখেনি কেউ। আর আমরাও তো ছাদে খুঁজতে যাইনি ওদের। এই ভেবে জিসান ঘুম থেকে উঠে সবাইকে ডাকল। এত ভোরে সবাইকে ডাকতে সবাই লাফ দিয়ে উঠল। দাদু উঠে বলল, কি হয়েছে, আমার ময়না পাখিকে খুঁজে পেয়েছ? জিসান লাফ দিয়ে বলল, দাদু পাইনি, তবে আমার মনে হয় পেয়ে যাব। দাদু অবাক হয়ে বলল, মানে? দাদু, আমার মনে হয় আরিয়ান আর তোমার ময়না পাখি দুজন একসাথে ওই ছাদে আছে। জিসানের কথা শুনে দাদু মনে মনে খুব রেগে গেল। কারণ অবিবাহিত একটা মেয়ে একটা ছেলে কখনো একসাথে থাকতে পারে না। দাদু একটু ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, ছাদে কেন থাকবে ওরা? দাদু তখন আরিয়ান ছাদের ওই ফাঁকা রুমটাতে গিয়েছিল বল আনতে, তারপর তো আরও কে দেখিনি। তুমি আগে চলো, গেলেই দেখতে পাবে। জিসান এই বলে সবাই একসাথে চলল ছাদের উদ্দেশ্যে। ছাদে উঠতেই ফাঁকা রুমটার দরজা বন্ধ দেখে তাড়াতাড়ি দরজা খুলল জিসান। তারপর কি সবাই আরিয়ান আর দাদুর ময়না পাখিকে একসাথে দেখে বেশ অবাক হল। কিন্তু দাদু ওদের একসাথে দেখে রেগে গেল। তার ওপর দুজন একসাথে জড়িয়ে ধরে আছে দুজনকে। জিসান দৌড়ে গিয়ে আরিয়ানকে ডেকে উঠাল। হঠাৎ কারো ডাক শুনে আরিয়ান উঠে গেল। সামনে জিসানকে দেখে রেগে বলে উঠল, তোদের এখন আসার সময় হলো, এতক্ষণ কি করছিলি? আসলে দোস্ত, আমরা তো ওকে খুঁজতেছিলাম। এমন তিশা রুহি দৌড়ে এসে বসল আরিয়ানের সামনে, তারপর বলে উঠল, কি হয়েছে ওর? ও অজ্ঞান হয়ে গেছে। আরিয়ানের কথা শুনে দাদু রেগে বলল, তোমরা দুজন এইভাবে একসাথে কি করছিলি? আরিয়ান হয়তো দাদুর এমন কথা শুনে খারাপ লাগল। তারপরও আরিয়ান তেমন কিছু না বলে শুধু এতটুকু বলল, দাদু আগে ওকে রুমে নিয়ে যাই, তারপর সব বলছি। ঠিক আছে। দাদুর কথা শুনে আরিয়ান কোলে তুলে নিল আমায়। তারপর সোজা নিচে নেমে বিছানায় শুয়ে দেয় আরিয়ান। আরিয়ান বিছানায় শোয়াতেই দাদু রেগে বলে উঠল, এখন বলো। এমন সময় সেখানে উপস্থিত হল তুলি। সকালে ঘুম ভাঙতেই তুলি নেমে আসলো নিচে। আশেপাশে কাউকে না অবাক হয় তুলি। পরক্ষণেই তার মনে পড়ে গেল কালকের কথা। এমন সময় তিশাদের রুম থেকে আওয়াজে আসতেই তুলি সেখানে পা বাড়ায়। বর্তমানে তুলিকে দেখেই রেগে যায় আরিয়ান। তারপর তুলির সামনে এসে ওর গালে ঠাসঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আরিয়ানের এমন কাজে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তিশা, রুহি, নূর, সায়ান, জিসান, দাদু, রুহির মা, সাথে বাড়ির আরও কিছু লোকজন। আরিয়ানের এমন কাজ দেখে সায়ান বলে উঠল, ওকে মারলি কেন আরিয়ান? তখন আরিয়ান বলে উঠল, কালকে যা হয়েছে সব তুলির জন্য হয়েছে। মানে? তিশা। তারপর আরিয়ান সবাইকে সবকিছু খুলে বলল। সব শুনে সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি করে পারল তুলি এমন একটা জঘন্য কাজ করতে? সবাই রেগে গেছে তুলির উপর।
তিশা রুহির তো ইচ্ছে করছে তুলি গালে ঠাটিয়ে কয়টা থাপ্পড় মারতে, নেহাত সে বড় না হলে ঠিকই দিত। সবাই এত কিছু বললেও দাদু ক্ষিপ্ত মেজাজে বলল, সবাই থামো, আমার কথা শোনো। দাদুর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। তারপর দাদু আবারও বলে উঠল, যা হয়েছে হয়েছে, কিন্তু তোমরা দুজন সারারাত একসাথে ছিলে। আমাদের বংশে কখনো একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে একসাথে থাকতে পারে না। তাই আমি ঠিক করেছি তোমার আর ময়না পাখির বিয়ে দেওয়া হবে, তাও আজকেই। তোমাদের বাবা মাকে এখানে আসতে বলো। কিন্তু দাদু, সায়ান, এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এই বলে দাদু গো। আর দাদুর পিছন পিছন সায়ান, জিসান আর বাকি সবাই একসাথে বেরিয়ে গেল দাদুকে বোঝানোর জন্য। আর তুলির তো এখন কান্না পাচ্ছে। সে কি ভেবেছিল আর কি হলো? তারপর তুলি দৌড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। কারণ এই মুহূর্তে সে কিছুই বলতে বা করতে পারবে না। এদিকে আরিয়ান এই মুহূর্তে কি বলবে কি করবে ভুলে গেছে। সে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ফোন বাজল জিসানের। ফোনটা ভু করে বিছানায় রেখে গেছে। আরিয়ান তুলল ফোনটাকে। উপরে তার বেস্ট ফ্রেন্ড রিয়াদের নাম্বার দেখে খুশি হয়ে ফোনটা তুলল। ফোনটা তুলতেই অপর পাশ থেকে রিয়াদ বলে উঠল, কেমন আছোস হারামি? যা শালা, আমি ভালো আছি। কি খবর তোদের? গ্রামে গিয়ে আমায় ভুলে গেছিস? আরে না, তোকেও তো বলেছিলাম, তুই তো আসিস নাই, তাতে আমরা কি করব? দোস্ত ওসব বাদ দে, আমি একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলায়? তার আরিয়ান সব খুলে বলল তাকে। সব শুনে রিয়াদ তো অন্ধকার রুমকে ভয় পায় মেয়েটা। এক মুহূর্তের জন্য হলেও রিয়াদের নিজের বোনের কথা মনে পড়ে গেল। তার বোনটাও তো অন্ধকার রুমকে ভয় পায়। রিয়াদ কিছুক্ষণ ভেবে বলে উঠল, এখন কি করবি তুই? কিছু জানি না। এমন সময় ডাক পড়ল আরিয়ানের। আরিয়ান ফোনটা রেখে এক পলক আমার দিকে তাকিয়ে চলে গেল। আর আমি বেঘোরে ঘুম। অপর পাশে রিয়াদ ফোন রাখতেই তার রুমে তার মা বাবা চলে আসলো। তাদের এখনই তিশাদের গ্রামের বাড়িতে যেতে হবে। রিয়াদ অবাক হয়ে বলল, কেন? ওখানে গেলেই জানতে পারবি। আমাদের কিছু বলে নি, তিশার দাদু ফোন করে যেতে বলেছে। বোনটার কোনো বিপদ হলো না তো? মনে মনে। তারপর রিয়াদও আর কিছু না ভেবে চলল তিশাদের বাড়ির উদ্দেশ্যে। আর ওদিকে আরিয়ানের বাবা মাও আসছে। ঘড়িতে দুপুর 12টার কাটায় ছুঁই ছুঁই। এমন সময় ঘুম ভাঙল আমার। চোখ মুখ সব ঝাপসা দেখছি আমি। মাথার ভিতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। এমন সময় রুমে ঢুকল আম্মু, আব্বু, ভাইয়া, আরও দুজন ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখলাম আমি। তাদেরই সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আরিয়ানসহ বাকি সবাই। আর দাদুও কেমন একটা লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওদের এইভাবে দেখে আমি তো অবাক। ওরা এখানে কেন? আর সবাই আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছেই বা কেন? মনের মাঝে হাজারো প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছে। এমন সময় দাদু বলে উঠল, তোমরা সবাই বাহিরে যাও, আমি আয়ার ময়না পাখির সাথে একা কথা বলতে চাই। দাদুর কথা শুনে সবাই চলে গেল। আমি চুপ করে বসে আছি বিছানায়। এমন সময় দাদু মাথায় হাত বলল, তোমায় বিয়ে করতে হবে ময়না পাখি। কি বলছো দাদুভাই? কাকে বিয়ে করব আমি? ওসব কিছু আমি জানি না, যেটা বলেছি সেটা করো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেও। আর কয়েক ঘন্টার মধ্যে কাজই চলে আসবে। এতটুকু বলে দাদুভাই চলে গেল। আমায় কিছু বলার সুযোগই দিল না। কার সাথে বিয়ে হবে সেটাও তো বলল না। দাদু যেতেই তিশা আর রুহি ভিতরে ঢুকল।
ওদের দেখে চটজলদি আমি বলে উঠলাম, এসব কি বলছে দাদু? বিয়ে করব কেন, আর কাকেই বা করব? তারপর তিশা আর রুহি দুজনেই সকালের সব ঘটনা খুলে বলল আমায়। সব শুনে কি করব কিছুই মাথায় আসলো। এইভাবে হুট করে বিয়ে হয়ে যাবে সেটা তো স্বপ্নেও ভাবিনি। তাও আবার কাকে? ফাটা স্পিকারকে। এমন সময় রুমে ঢুকল মা আর ভাইয়া। আমি মাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলাম। তারপর বলে উঠলাম, আম্মু বিশ্বাস কর, যা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। আমি জানি তোর কোনো দোষ নেই, আর না দোষ আছে আরিয়ানের। কিন্তু কিছু করার নেই, এই বিয়েটা তোমায় করতেই হবে। এতটুকু বলে আম্মু বেরিয়ে গেল। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া তুমি তো কিছু করো, আমি কিছুতেই এইভাবে বিয়ে করব না। আর ফাটা স্পিকারকে তো কোনোদিনও। আমার কথা শুনে হাসল ভাইয়া, তারপর বলে উঠল, কি বললি তুই? ফাটা স্পিকার? তুমি হাসছ ভাইয়া, আর আমি টেনশনে মরে যাচ্ছি। কিছু হবে না, আরিয়ান খুব ভালো ছেলে। কি বলছো তুমি? ভালো একদিন দেখে কি করে চিনে গেলে? একদিনে? এতটুকু বলে চলে গেল ভাইয়া। এমন সময় তিশা বলে উঠল, একদিনে নয়, আরিয়ান ভাইয়া আর রিয়াদ ভাইয়া দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড, তাই তো সবাই তোদের মেনে নিয়েছে। কিককক। হুম। শেষমেশ দুই পরিবার মেনেই ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল আমার আর আরিয়ানের। যেহেতু ভাইয়া আগেই আরিয়ানকে চিনত, তাই তেমন একটা প্রবলেম হয়নি। বর্তমানে এক হাত ঘোমটা টেনে বসে আছি রুমে। একরাশ বিরক্ত এসে গ্রাস করল আমায়। ধুর, এসব সাজাসাজি আমার একদম পছন্দ নয়, তার ওপর আবার এত গরম। এক টানে মাথার ঘোমটা খুলে ফেললাম। ধুর, এসব বউটউ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এসব ভেবে বিছানা থেকে উঠতে যাব, তার আগেই রুমের দরজায় নক করে ভিতরে ঢুকল কেউ। সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। চুপচাপ আবার বসে মাথা ঘোমটা দিয়ে দিলাম। আরিয়ান হেঁটে এসে বসল আমার সামনে, তারপর বলে উঠল, আমি জানি তুমি হয়তো এই বিয়েতে একদমই রাজি নও, বিশ্বাস কর আমি বুঝতেই পারিনি এমন কিছু হয়ে যাবে। আর এত রিচুয়াল মানা দরকার নেই। আরিয়ানের কথা শুনে আমি তো খুশি, ব্যাস সাথে সাথে ঘোমটা খুলে বসলাম। একদম ঠিক বলেছেন ফাটা স্পিকার, এসব রিচুয়াল মানার দরকার নাই। আরিয়ান একটা ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, কি বললে তুমি আমায়? কি বলছি? এই রে খাইছে ফাটা স্পিকারকে, সত্যি সত্যি ফাটা স্পিকার বলে দিলাম। হুট করে বিছানা থেকে উঠে নিচে দাঁড়ালাম আমি। তারপর বলে উঠলাম, দেখুন যা বলার বলেছি, আপনি যখন আমায় লাল মরিচ বলেন তখন। হুট করে দাঁড়িয়ে পড়ল আরিয়ান। আমি ভয়ে শেষ। আরিয়ান দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বলল, আমি তোমায় অন্য নাম ধরে ডাকলে তুমিও আমায় অন্য নাম ধরে ডাকবে। আপনি এভাবে এগোচ্ছেন কেন? আমি কিন্তু চিৎকার দিব। ঠিক আছে দেও, কি বলবে সবাইকে? এই যে তোমার জামাই তোমার কাছে এগোচ্ছে। আপনার সাথে বিয়ে হয়ে গেছে বলে যা ইচ্ছে তাই করবেন নাকি আমি খেলুম না? ঠিক আছে, তোমায় খেলতে হবে না। সেই প্রথম দিন থেকে আমার পিছনে লাগছ। আমার গাড়ির টায়ার ফাটাইছ, পানিতে ফেলে দিছ, তারপর সেদিন রাতে সব মনে আছে আমার। প্রতি রাতে আমার চোখের ঘুম কেড়ে নিছো। সবকিছুর প্রতিশোধ নিতে হবে এখন। আরিয়ানের কথা শুনে ভয় ঘাবড়ে গেলাম আমি। হায় রে, এখন ওইসব মজা করার জন্য আমায় মারবে নাকি আরিয়ান? ভয় ঢক গিললাম আমি। তারপর বলে উঠলাম, ওগুলো তো সব মজা করে বলেছিলাম। এদিকে পিছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে গেছি আমি। আর যাওয়া যাবে না। এদিকে আরিয়ান এগোচ্ছে তো এগোচ্ছেই, থামার নাম নিচ্ছে না। আরিয়ানকে এভাবে এগোতে দেখে
দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। কিন্তু কথা হলো ওয়াশরুমে তো ঢুকে গেলাম, এখন বের হব কেমনে? আর সারা রাত তো ওয়াশরুমে থাকাও পসিবল নয়। এদিকে আরিয়ান আমার কাণ্ডে মুখে চেপে হাসছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার উপক্রম। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে উকি মারতে লাগলাম আমি। আশেপাশে কাউকে না দেখে একটা নিঃশ্বাস ফেললাম। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানার কাছে যাব এমন সময় হুট করে আরিয়ান সামনে চলে এলো। সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। দৌড়াতে যাব তার আগেই শাড়ির সাথে পা লেগে পেঁচিয়ে ঠাসস করে পড়ে গেলাম আমি আরিয়ানের গায়ের ওপর। আচমকা এমনটা হওয়াতে আরিয়ান তাল সামলাতে না পেরে পড়ে যায় নিচে। হঠাৎ করে পড়ে যাওয়াতে আমি চেঁচিয়ে বলে উঠলাম, ও মা গো, আমার কোমর গেল রে। আরিয়ান আমার কথা শুনে দমক দিয়ে বলল, ইডিয়েট! তোমার কোমর নয়, আমার কোমর গেছে। তারপর হুট করেই আরিয়ান বলে উঠল, বাসর ঘরেই বউ আমার কোমর ভেঙে দিল রে। ভোরের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আরিয়ানের। আর তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমাদের নাথুক্কু আরিয়ানের লাল মরিচ। আরিয়ান মুচকি হাসল তার দিকে তাকিয়ে। আর কিছু হোক বা না হোক, মনে মনে যে খুব খুশি হয়েছে আরিয়ান বিয়েটা হয়েছে বলে। কিন্তু তার কপাল খারাপ, তার লাল মরিচ তার মনের ফিলিংস বুঝল না। কবে বুঝবে কে জানে। আধো বুঝবে কি না তাতেও সন্দেহ আছে আরিয়ানের। হঠাৎই আরিয়ানের চোখ গেল তার লাল মরিচের কপালের কাছে লেপ্টে থাকা চুলের দিকে। আনমনে হাসল আরিয়ান। চুলগুলো হালকা বাতাসে উড়ছে। একটা জিনিস ভেবে মনে মনে হাসছে ভীষণ আরিয়ান, সেটা হল রিয়াদকে অলওয়েজ শালা ডাকত আরিয়ান। আর আজ কিনা সত্যি সত্যি শালা হয়ে গেল রিয়াদ আরিয়ানের। খুব একটা যাওয়া হয়নি রিয়াদের বাসায়, একবার গিয়েছিল আরিয়ান, কিন্তু তখন তার বোন ছিল না। শুরু রিয়াদের মায়ের সাথেই কথা হয়েছিল। প্রথম দেখায় ভালো লেগেছিল আরিয়ানকে রিয়াদের আম্মুর। তাই হয়তো এত সহজেই বিয়েটা মেনে নিল রিয়াদের পরিবার। শুধু তার বউই মানতে পারল না। এই ভেবে দীর্ঘ শ্বাস ফেলল আরিয়ান। তারপর আরও কিছুক্ষণ তার লাল মরিচের দিকে তাকিয়ে থেকে কপালে একটা চুমু দিয়ে আস্তে আস্তে উঠে পড়ল সে। বিছানা থেকে সোজা ওয়াশরুমে ঢুকে পড়বে আরিয়ান। এখনও কোমরে ব্যথা আছে আরিয়ানের। কাল রাতের কথা ভাবতে আরও হাসি পাচ্ছে তার। হঠাৎই চোখ গেল নিচে পড়ে থাকা কোলবালিশের দিকে। সেটা দেখে এই মুহূর্তে আরিয়ানের মাথায় একটা জিনিসই আসলো, সেটা হলো আসলেই তার বউ একটা পাগলি। কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে মাঝখানে কোলবালিশ রেখেছিল মিম। আর সেই বালিশের স্থান হলো গিয়ে খাটের তলায়। ঘুমের মধ্যে কখন সরিয়ে ফেলেছে হয়তো সে নিজেও জানে না। কোলবালিশটা বিছানায় রেখে আরিয়ান গো। সকাল 8টা। চোখে পানি পড়াতে ঘুম ভাঙল আমার। হঠাৎ পানি পড়াতে এক প্রকার লাফিয়ে উঠলাম আমি। এদিকে আমি উঠতেই উচ্চ স্বরে হাসল রুহি আর তিশা। ইচ্ছে করছে দুটোর মাথায় বাড়ি মেরে ভেঙে দেই। চোখ ডলতে ডলতে উঠে বসলাম আমি, তারপর বললাম, ওই তোদের সমস্যা কি, আমায় একটু ঘুমোতে দিবি না? আর কত ঘুমাবি, এখন যে শ্বশুর বাড়ি যেতে হবে তোকে। তিশা, কি? ওইভাবে তাকিয়ে লাভ নেই কোনো, তোকে এখন তৈরি হতে হবে। আরিয়ান ভাইয়ার আম্মু আব্বু আর নূর অনেক আগেই চলে গেছে, এখন তোকে আর আরিয়ানকে যেতে বলছে। এসব কি বলছিস তোরা? আমি বাড়ি যাব না। এমন সময় আম্মু আসলো রুমে। আমার কথা শুনে আম্মু বলে উঠল, না, তোকে এখান থেকেই শ্বশুর বাড়ির যেতে হবে। মুহূর্তের মধ্যে মন খারাপ হয়ে গেল আমার। এই হুট করে বিয়ে একদম সহ্য হচ্ছে না আমার। চোখের কোণে পানি এসে জমল আমার।
আমি দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এসব কি বলছো তোমরা? এমনটা হতে পারে না, আমি তোমাদের সাথে তোমাদের বাড়ি না আমার বাড়ি যাব। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, এমন করিস না, এটাই তো নিয়ম, বিয়ের পর যে মেয়েদের তার স্বামী বাড়ি গিয়ে থাকতে হয়। না, আমি যাব না। পাগলি মেয়ে, এমনটা বললে চলবে না তো। তাড়াতাড়ি তৈরি হো। এই বলে আম্মু আমায় ছাড়িয়ে চলে গেল। তারপর তিশা আর রুহি বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোকে তৈরি হতে হবে। ওদের কথা শুনে ওদের দুজনকে একসাথে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আমি। তারপর বলে উঠলাম, এটা কি হলো, এমনটা কেন হলো? আমার যে খুব কষ্ট হচ্ছে, তোদের ছেড়ে, ভাইয়া আম্মু আব্বুকে ছেড়ে কিভাবে থাকবো আমি? আমি যাব না, তোরা আম্মুকে বলে দে না প্লিজ। আমার কান্না দেখে ওরাও কেঁদে দিল। তারপর বলে উঠল রুহি, এমনটা বলে না, দেখবি তুই খুব ভালো থাকবি আরিয়ান ভাইয়াদের বাড়িতে। ওনারা খুব ভালো। আমি ওসব কিছু জানি না। আমি যাব না। এসব বলিস না। আমাদের তো কষ্ট হচ্ছে, কোথায় ভাবলাম তোর বিয়েতে নাগিন ড্যান্স দিমু, কিন্তু কিছুই হলো না। এই সব হয়েছে ওই তুলোর বস্তার জন্য। তিশার কথা শুনে রেগে গেলাম আমি। এই মুহূর্তে তুলিকে ইচ্ছে করছে ঠাসস করে লাগাতার মারতে থাকি। আমার ভাবনার মাঝেই রুহি বলে উঠল, যা হয়েছে হয়েছে, ভুলে যা, আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই বলে এক প্রকার জোর জবরদস্তি করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল রুহি আর তিশা। এই মুহূর্তে প্রচুর কষ্ট হচ্ছে আমার। বুক ফেটে কান্না পাচ্ছে। এইভাবে জীবনটা এলোমেলো হয়ে যাবে ভাবতেই পারিনি। দাদুভাই আমার সাথে এমনটা করতে পারল। আর কথা বলবো না আমি দাদুভাইয়ের সাথে। লাল বেনারসি শাড়ি পরিয়ে পাক্কা 1.5 ঘন্টা বসিয়ে রেখে সাজিয়ে দিল আমায় তিশা আর রুহি। বাবা গো বাবা, এত সাজ একদম সহ্য হচ্ছে না আমার। মনে হচ্ছে কেউ আমায় গরমের ফ্যাক্টরিতে আটকে রেখেছে। আমি লাফিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, এত সাজ ভালো লাগছে না। এত বড় কানের দুল কেন পরিয়েছিস? আমায় মনে হচ্ছে এখনই কান ছিঁড়ে হাতে আসবে আমার। আমার কথা শুনে বিরক্ত মাখা মুখ নিয়ে তিশা বলে উঠল, কিছু হবে না। তারপর রুহি রেগে বলল, তোর তো সব কিছুতেই সমস্যা, শাড়ি পরিয়ে দিছি তাতেও তোর প্রবলেম, আইলাইনার দিয়ে দিছি তাতেও তোর প্রবলেম, গলায় গহনা পরিয়ে দিয়েছি তাতেও প্রবলেম, মুখে মেকআপ দিয়ে দিয়েছি তাতেও তোর সমস্যা। এখন কোথায় যাব আমরা বল? এত প্রবলেম নিয়ে ঘুমাস কিভাবে তুই? যা, তোকে আর সাজাতে পারবো না আমি। তোর এত বক বক শুনে আমি পাগল হয়ে গেলাম। যাই আমি, থাক তুই তোর সমস্যা নিয়ে। রুহির কথা শুনে আমি বলে উঠলাম, দোস্ত তুই এতটা রেগে গেলি কেন? রাগবো না। এই বলতে বলতে রুহি রেগেমেগে রুম থেকে বেরিয়ে আসতে নিলে পা পিছলে পড়ে যায় রুহি। আচমকা এমনটা হওয়াতে ভয়ে চোখ বন্ধ করে নিল রুহি। হঠাৎই মনে হলো কেউ রুহির কোমর জড়িয়ে ধরেছে, যার কারণে রুহি নিচে পড়তে গিয়েও বেঁচে যায়। আস্তে আস্তে রুহি তার চোখ খুলল, সামনের ব্যক্তির মুখ দেখে কি রিয়েকশন দিবে রুহি বুঝতে পারছে না সে। লজ্জায় নাক কাটা যাচ্ছে মনে হয়। অপূর্ব লাগছে এই মুহূর্তে সায়ানকে রুহির কাছে। প্রথম দিন থেকেই তো সায়ানের প্রতি আকৃষ্ট ছিল রুহির। আজকে সেই আকৃষ্টতা আরও দ্বিগুণ আকার ধারণ করল। এই কয়েকদিনে অনেকভাবে নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে রুহি, কিন্তু ব্যর্থ সে। সে বুঝে গেছে সে যে সায়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু কোথাও এক ভয় আছে তার মনে, যার কারণে সব সময় দূরে দূরে থাকে রুহি সায়ানের কাছ থেকে। কারণ সে যেটা ভাবছে সেটা হয়তো কোনোদিনও সম্ভব নয়।
কিন্তু যতই সায়ানের কাছ থেকে দূরে দূরে থাকতে চায় ততই যেন কাছে চলে আসে রুহি সায়ানের, যার কারণে বারবার ফুটবল হয়ে পড়ে রুহি। ঘোর লাগানো মায়াবী চোখ দিয়ে তাকিয়ে আছে রুহি সায়ানের দিকে। এদিকে সায়ান তাকিয়ে আছে রুহির দিকে। এক অদ্ভুত মায়ায় আটকে গেছে সায়ান। রুহির চোখে এক অদ্ভুত মায়া আছে যেটা তাকে খুব টানছে এই মুহূর্তে। কয়েকদিনে বহুবারই তো এমন হয়েছে, কিন্তু আজ এক অন্যরকম আকৃষ্টতে আটতে গেছে সায়ান। আজকে রুহিও সেজেছে। চোখে গাঢ় কাজল দিয়ে মেরুন রঙের গাউন পরেছে সে। চুলগুলো খুলে দিয়েছে, কারণ তারাও যে আজকে ফিরবে ঢাকাতে। সহজভাবে বললে আজকে সবাই গ্রাম ছেড়ে চলে যাবে যার যার গন্তব্যে। রুহির আর সায়ানের ভাবনার মাঝখানে গিয়ে দাঁড়ালাম আমি আর তিশা। হাসি পাচ্ছে খুব ওদের এভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে। আমি আর তিশা দুজনেই ওদের মাঝখানে দাঁড়িয়ে কাশি দিলাম। সাথে সাথে দুজনেই তাদের ভাবনা থেকে বেরিয়ে আসল। দুজনেই আমাদের কাজে লজ্জা পেয়েছে। সায়ান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিয়ে তোতলাতে তোতলাতে বলে উঠল, তো মা, দের হয়েছে, দাদু ডাকছে, সবাইকে বের হতে হবে তো। এই বলে সায়ান আর 2 মিনিট দাঁড়াল না, দ্রুত গতিতে চলে গেল। এদিকে সায়ান যেতেই রুহিও আমতা আমতা করে বলে উঠল, মা, কেউ আম্মু ডাকছে, আমিও গেলাম। এই বলে এক প্রকার দৌড়ে চলে গেল রুহি। এদিকে আমরা দুজন ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তারপর আমি বলে উঠলাম, তুমি ছুঁয়ে দিলে হায়। আমার কথা শুনে তিশা বলে উঠল, আমার কি যে হয়ে যায়। মামু ডালমে কালা কি আছে, পেয়ে গেছি। আমার কথা শুনে হাসল তিশা। তারপর তিশা বলে উঠল, আগে আগে দেখো হোতা হে ক্যা মামু। তারপর আমরা দুজন একসাথে হেসে দিলাম। সকাল 10টা। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি, আরিয়ান, সায়ান, জিসান, রুহি, তিশা, রুহির আম্মু দাদুভাই সহ আরও কিছু লোকজন, তার সাথে আমার আম্মু আব্বু আর ভাইয়া। চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়ছে আমার। ভাইয়া অনেকক্ষণ যাবৎ আরিয়ানকে অনেক কিছু বলছে। এইভাবে হুট করে বিয়ে আর হুট করে শ্বশুর বাড়ি যাওয়া কোনোটাই যেন এখনো মাথায় ঢুকছে না আমার। শুধু মাথায় একটা প্রশ্নই নাড়া দিচ্ছে, কি থেকে কি হয়ে গেল। ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া দাঁড়াতেই আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললাম, ভাইয়া এটা কি হলে? এমনটা হওয়ার কথা ছিল কি? আমি তোমাদের ছাড়া কি করে থাকব? ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলল, কিচ্ছু হবে না সাতচুন্নি, তোকে আরিয়ান খুব ভালো রাখবে দেখিস। ভাইয়া আমি সাতচুন্নি, তুমি কি কুমড়ো পটাস কোথাকার। তারপর দুজন কাঁদতে কাঁদতে হেসে দিলাম। এমন সময় মাথা নিচু করে আমাদের সামনে এসে দাঁড়ালো তুলি। চুলগুলো অগোছালো, চোখের কাজল লেপটে গেছে সব, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তার। বুঝাই যাচ্ছে সারারাত নির্ঘুম কেটেছে তার। একদিন কি অবস্থা হয়েছে তার। তুলিকে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে আমার। আজ শুরু মায়, এই তুলির জন্য আমার জীবনটা এইভাবে তছনছ হয়ে গেল। আমি তুলির সামনে গিয়ে বললাম, এমনটা কেন করলে আপু? তুমি আমাকে পছন্দ করতে না, ঠিক আছে, তাই বলে এইভাবে আমার জীবনটা এলোমেলো করে দিয়ে কি মজা পেলে তুমি? আমার তো মনে যেটা হয়েছে তাতে আমার চেয়ে বেশি ক্ষতি তোমারই হয়েছে। শুধু শুধু একটা ভুল জিনিস মাথায় এনে আমার লাইফটা তছনছ করে দিলে। চেঁচিয়ে আমার কথা শুনে তুলি আমার হাত ধরতে নিল। সাথে সাথে টান মেরে হাত সরিয়ে নিলাম আমি। তারপর বলে উঠলাম, একদম টাচ করবে না আমায়। আরও কিছু বলতে যাব সময় তিশা আমায় ধরে বলল,
অনেক হয়েছে। তুলিকে অনেকেই অনেক কিছু বলেছে, অনেক অপমান করেছে সবাই। তুই আর বলি না, এখন চুপ থাক। যা হবার হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই। হয়তো তোর ভাগ্যে এমনটাই লেখা ছিল। তিশার কথা শুনে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম আমি। তারপরও একটা কথা বলে উঠলাম আমি তুলিকে। আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না, কোনোদিনও না। তারপর সবাই মিলে আমায় গাড়িতে বসিয়ে দিল, সামনের সিটে। তারপর আব্বু আরিয়ানকে কি কি যেন বলল। আরিয়ানও তাদের কিছু বলে তারপর উঠে পড়ল গাড়িতে। তারপর আরিয়ান নিজেই গাড়ি চালাতে শুরু করল। কি অদ্ভুত ব্যাপার যে গাড়ির টায়ার ফাটাইলাম আমি, সেই গাড়ি করেই যাচ্ছি। কি অদ্ভুত, বড্ড অদ্ভুত খেলা খেলল নিয়তি আমার সাথে। কাচের জানালা ভেদ করে বাহিরে তাকিয়ে আছি আমি। চোখ বেয়ে পড়ছে পানি। এমনটা হবে আগে জানলে আমি কখনোই এই বাড়িতে আসতাম না। আর ওদিকে আরিয়ান চুপচাপ ড্রাইভ করছে। দুজনের মধ্যেই কুটকুটে নীরবতা এসে ভর করেছে। এদিকে আরিয়ানরা যেতেই সায়ান বলে উঠল, এখন তাহলে আমরাও চলি। সায়ানের কথা দাদু বলে উঠল, তোমরাও যাও, আর সাথে রুহি আর তিশাকেও নিয়ে যেও কিন্তু। দাদুর কথা শুনে রুহি তিশা দুজনেই অবাক হয়ে বলল, আমরা গিয়ে কি করব দাদু ভাই? তোমরা বুঝতে পারছ না, আমার ময়না পাখি এই বিয়েটা মেনে নিতে পারেনি। তোমরা গেলে ওর ভালো লাগবে। বেশি নয়, এখন গিয়ে বিকালে চলে যেও যার যার বাসায়। দাদুর কথা শুনে কেউ আর কিছু বলল না। সায়ান, রুহি, তিশা, জিসান এক গাড়িতে বসে পড়ল। আর রুহির আম্মু একা একটা গাড়িতে। আর রিয়াদ আর আম্মু আব্বু অন্য গাড়ি করে চলে গেল। আর এদিকে দাদুভাই মন খারাপ করে বলল, আমরা ময়না পাখি আমার সাথে কথা বলল না। এমন সময় একজন মহিলা বলে উঠল, হয়তো রেগে আছে একটু, পরে ঠিক হয়ে যাবে। দাদু পিছনে ঘুরতেই তুলিকে দেখল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। দাদু কিছু বলবে তার আগেই তুলি দাদুর হাত ধরে কেঁদে বলে উঠল, সরি দাদুভাই, ভুল হয়ে গেছে। জেদের বসে এমনটা করে ফেলেছি আমি। আমি বুঝতে পারি আমার ভুলটায় এত বড় ক্ষতি হয়ে যাবে। তুলির কথা শুনে দাদু তার মাথায় হাত দিয়ে বলল, অনেক সময় অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যায়। তাই কারো ভালো করতে না পারো কখনো ক্ষতি করো না। এতটুকু বলে চলে গেল দাদু। আর তুলি নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগল। তার ছোট্ট ভুলে তার পুরো পরিবারের মতো বন্ধুরা তাকে রেখেই চলে গেল। এটা ভাবতেই তার কষ্ট হচ্ছে ভীষণ। তারপর সেও তার ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি চলে আসলো। কারণ সে আগেই তার বাপিকে বলে রেখেছিল গাড়ি পাঠাতে। তারপর সেও চলল তার গন্তব্যে। কিছুদিনের ব্যবধানে সবকিছু যেন এলেমেলা আর ঘোলাটে হয়ে গেল। তুলির এটা ভেবে কষ্ট হচ্ছে তার সাথে সবার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। মিস আলুর পরোটা আর কতক্ষণ চুপ থাকবে, এখন তো কিছু বলো। হঠাৎ করে জিসানের মুখে এমন অদ্ভুত নাম শুনে তিশা রেগে বলল, কি বললেন আপনি? এই রে খাইছে আলুর পরোটা, রেগে গেছে। চুপ জিসান। অনেকক্ষণ যাবতই জিসান তিশার সাথে কথা বলার চেষ্টা করছিল, কারণ তিশার মুড অফ ছিল। কিন্তু কি বলবে এটা ভেবেই হুট করে অদ্ভুত নাম মাথায় আসলো জিসানের। তারপর আর কি তিশাকে রাগিয়ে দিল। সত্যি বলতে জিসানের তিশাকে রাগাতে হেব্বি লাগে। আর সামনের সিটে রুহি আর সায়ান নীরবতার মাঝখানেই চলছে। হঠাৎ জিসানের কথা শুনে হাসল তারা দুজনেই। আমাদের গাড়ি এসে থামল ইয়া বড় একটা বাড়ির সামনে। বিশাল বড় বাড়ি আরিয়ানদের। আরিয়ান গাড়ি থেকে নেমে আমায় বলে উঠল,
নামো, আমরা এসে গেছি। আরিয়ানের কথা শুনে আমিও নেমে গেলাম। ধুর, বিরক্ত লাগছে এই শাড়ি আর এই সাজ, কোনোটাই ভালো লাগছে না। একরাশ বিরক্ত নিয়ে শাড়ির কুচি ধরে নেমে পড়লাম আমি গাড়ি থেকে। আমি নামতেই আরিয়ান বলে উঠল, চলো তাহলে যাওয়া যাক। আরিয়ানের প্রশ্নের উত্তর দিলাম না আমি। চুপচাপ আরিয়ানের পিছন পিছন চললাম। একরাশ ভয়ে বুক কাঁপছে আমার। ধুর, কেন যে বিয়েটা হলো। আমরা দরজা কাছে আসার আগেই বাড়ির ভিতর থেকে কিছু মানুষ এসে দাঁড়ালো। আরিয়ানের আম্মু মুচকি হেসে বলল, এসে পড়েছিস তোরা, সেই কখন থেকে অপেক্ষা করছি তোদের জন্য। নূর এসে আমায় জড়িয়ে ধরে বলল, উফ ভাবি, চলে এসেছ। আমার যে কি মজা হচ্ছে, আমি তো ভাবতেই পারিনি তুমি আমার ভাবি হবে। আমি নিজেই বা কোথায় জানতাম বইন। মনে মনে। তারপর কিছু নিয়ম কানুন সেরে আমাদের ভিতরে ঢুকতে বলল আরিয়ানের আম্মু। তারপর আমরাও আর কিছু না ভেবে সোজা ভিতরে ঢুকে গেলাম। আরিয়ান তো বাড়ির ভিতর ঢুকেই হন হন করে চলে গেল হয়তো তার রুমে। আমি ভিতরে ঢুকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অসম্ভব সুন্দর বাড়িটা। সবকিছুই কি সুন্দর গুছানো অবস্থায় আছে। অসম্ভবভাবে পছন্দ হয়েছে আমার বাড়িটা। এমন সময় শাশুড়ি আম্মায় বলে উঠল নূরকে, ওকে নিয়ে গিয়ে আরিয়ানের রুমে দিয়ে আয়, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর কথা হবে। শাশুড়ি মায়ের কথা শুনে নূরও বলে উঠল, ঠিক আছে আম্মু। তারপর নূর আমার হাত ধরে বলল, চল আমার মিষ্টি ভাবি। নূরের কথা শুনে হাসলাম আমি। তারপর চললাম উপরে। নূর একটা রুমের সামনে দাঁড় করিয়ে রেখে চলে গেল আমায়। আর বলল, এইটাই নাকি আমার রুম। ভিতরে ঢুকতে একটা সংকোচ বোধ হচ্ছে আমার। ঢুকবো কি ঢুকবো না। আশ্চর্য, তুই ভয় পাচ্ছিস কেন? জোরে শ্বাস নে, তারপর ঢুকে যা। এই বলে নিজেকে শান্ত করে আস্তে দরজা খুলে উকি মারতে লাগলাম আমি। আশ্চর্য, রুমে কেউ নেই। ধুর, হুদাই এতক্ষণ বক বক করছিলাম। রুমের ভিতরে ঢুকতেই চোখ রসগোল্লা হয়ে গেল আমার। কারণ রুমটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই মুহূর্তে নিজের রুমের কথা মনে করতে হাসি পাচ্ছে আমার। আমার রুমটা ছিল একদম অগোছালোর গোডাউন। এই অগোছালোর জন্য কত বকা খেয়েছি আমি আম্মুর কাছে। সবকিছু মনে পড়ছে আমার। সবকিছু ভেবে দীর্ঘ শ্বাস ফেললাম আমি। পুরো রুমটাই খুব সুন্দর। রুমের দেয়ালের এক সাইডে রয়েছে আরিয়ানের অনেকগুলো ছবি টানানো। সব ছবিগুলোই সুন্দর। হঠাৎই আরিয়ানের একটা ব্ল্যাক শার্ট পরা ছবির দিকে চোখ গেল আমার। বরাবরই আমার ব্ল্যাক শার্টের উপর আকৃষ্টতা বেশি। ছবিটাতে আরিয়ানকে অসম্ভব সুন্দর লাগছে। এই প্রথমবার আরিয়ানের ফ্রেসের দিকে এতটা গভীরভাবে তাকিয়ে আছি আমি। সামনাসামনি এমনভাবে তাকাইনি কখনো। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে কিছুটা কেঁপে উঠলাম। পিছন ঘুরে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি পিছন চোখ বন্ধ করেই চেঁচিয়ে উঠলাম। কারণ আরিয়ান শুধু টাওয়াল পরে বেরিয়ে এসেছে। এদিকে আরিয়ান আমার চেঁচানো শুনে পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। হুট করে আরিয়ান এসে আমার মুখ চেপে ধরে বলল, বোকা মেয়ে, এইভাবে চেঁচাচ্ছ কেন? ওদিকে দরজার সামনে অলরেডি আমার চেঁচানো শুনে শাশুড়ি মা আর নূর এসে বলল, কি হয়েছে বৌমা? শাশুড়ি মা, কি হয়েছে ভাইয়া? নূর। শাশুড়ি মায়ের কথা শুনে আরিয়ান একটা রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, ও কিছু নয় আম্মু, তোমার বউয়া একটা টিকটিকি দেখে ভয় পেয়েছে। শাশুড়ি মা অবাক হয়ে বলল,
কি আম্মু, কি হয়নি, তোমরা যাও। বিনিময়ে শাশুড়ি মা আর নূর কিছু না বলে চলে গেলেন। ওদিকে ওনারা যেতেই আরিয়ান দমক দিয়ে বলল, তুমি পাগলের মতো চেঁচালে কেন? আরিয়ানের কথা শুনে আমি শুধু আওয়াজ করলাম, যার অর্থ আমার মুখ ছাড়ুন। আরিয়ান আমার শব্দের অর্থ বুঝতে পেরে হাত সরিয়ে ফেলল। আরিয়ানের কাছ থেকে ছাড়া পেতেই আমি চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, আপনি এগুলো কি পরে আছেন? ভুলে গেছেন নাকি আপনার রুমে আমি আছি? পুরো ভয় ঘাবড়ে গিয়ে এদিকে আরিয়ান আমার কথা শুনে নিজের দিকে একবার তাকিয়ে বলে উঠল, কি পরেছি আমি? কি পরছেন মানে আপনি খালি গায়ে আছেন কেন? পুরোই কাঁপতে কাঁপতে। এদিকে আরিয়ান আমায় এতটা ভয় পেতে দেখে পুরোই মজা পাচ্ছে, সামান্য খালি গায়ে দেখে এইভাবে ভয় পাচ্ছে। আরিয়ান একটু মজা নেওয়ার জন্য বলে উঠল, ও তুমি তাহলে আমাকে এই ভেবে দেখে ভয় পাচ্ছ জানু? আরিয়ানের কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। একদিনে জানু হয়ে গেলাম। আমি টিপ টিপ করে চোখ খুললাম। চোখ খুলে আবারও ওইভাবে দেখে আমি পিছন ঘুরে বললাম, আপনি এখনো চেঞ্জ করছেন না কেন? তাড়াতাড়ি জামা কাপড় পরুন। আরিয়ান মুচকি হেসে আমার পিছনে দাঁড়িয়ে কানের কাছে এসে বলল, না পরব না, আজকে এইভাবেই থাকব। কি চেঁচিয়ে? কেন, তুমি বুঝতে পারোনি? আমি আবার একটা কথা একবারের বেশি বলি না। আরিয়ানের কথা শুনে আমি যেন অবাকের উপর অবাক হচ্ছি। আমার ডায়লগ আমাকেই বলছে। দেখুন এইবার কিন্তু আমি একটু ঘুরে। তুমি কি? আমার দিকে ঝুঁকে। আমি কিন্তু এখন আবার চেঁচাবো ফাটা স্পিকার। তা চেঁচিয়ে কি বলবে শুনি, লাল মরিচ? এটাই বলবো যে আপনি। আরিয়ান আমার কথা শুনে সামনে এগোতে এগোতে বলল, আমি কি করেছি তোমার সাথে? আচমকা আরিয়ানের এইভাবে এগোতে দেখে আমি পুরো ভয় ঘাবড়ে গেলাম। সাথে সাথে আমিও পিছিয়ে যেতে লাগলাম। আর কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এগোচ্ছে কেন? দূরে থাকুন আমার কাছ থেকে। দূরে না গেলে কি করবে তুমি শুনি? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কি বাড়াবাড়ি করেছি বলো? আর তুমি এইভাবে পিছিয়ে যাচ্ছ কেন? ভয় পাচ্ছ আমায়? ভয় কেন পাবো নি বাঘ না ভাল্লুক? তাহলে কাঁপছ কেন? সাথে তোতলাচ্ছ কেন? এদিকে এক পর্যায়ে পিছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে গেছি আমি। আর যাওয়া যাবে না পিছনে। এদিকে আরিয়ানও আমার এতটা কাছে চলে এসেছে যে আমার বুকের ভিতর দক দক করছে। হার্টবিট উঠানামা শুরু হয়ে গেছে। শ্বাস মনে হয় এখনই বন্ধ হয়ে যাবে। হঠাৎই আরিয়ান ঝুঁকে গেল আমার দিকে, সাথে সাথে আমি ভয়ে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, ও মা বাঁচাও, ফাটা স্পিকার মেরে ফেলল আমায়। আরিয়ান আমার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এক দমক দিয়ে বলল, সেট আপ লাল মরিচ। এমনিতে তো সবকিছুতেই একটু বেশি বুঝে যাও, আর আমায় বুঝতে পারছ না। আসলেই একটা মেড তুমি। কি আমায় পাগল বলল? চাইলে এখনই অনেক কিছু বলে দিতাম আমি, কিন্তু এখন কিছু বললে আমারই ক্ষতি। তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। আরিয়ান আর কিছু না বলে সরে গেল আমার কাছ থেকে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, বেঁচে গেছি। আমার কথা শুনে আরিয়ান বলে উঠল, বাঁচনি, তাড়াতাড়ি গোসল করে শাড়ি পরে তৈরি হয়ে নিচে আসো। কি আবার শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। বিনিময়ে আরিয়ান কিছু বলল না। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে গেল সে। আরিয়ান যেতেই নূর আসলো রুমে সাথে কিছু শাড়ি নিয়ে। আমায় দেখে বলল,
ভাবি তুমি এখনো ফ্রেশ হওনি, তাড়াতাড়ি ফ্রেশ হও। তিশা আপু আর রুহি আপুরাও চলে এসেছে তো। নূরের কথা শুনে আমি খুশি হয়ে বললাম, ওরা এসেছে, তাড়াতাড়ি পাঠিয়ে দেও আমার রুমে। ঠিক আছে মিষ্টি আপু। আর শোনো, আম্মু তোমাকে এই শাড়িগুলো পরতে বলেছে। আমিও গম্ভীরভাবে বলে উঠলাম, ঠিক আছে। আমার কথা শুনে নূর আর কিছু না বলে মুচকি হেসে চলে গেল। সোফায় বসে আছে রুহি আর তিশা। আর তাদের সামনেই বসে আছে সায়ান আর জিসান। আরিয়ানও আছে। এই মাই এসেছে সে এখানে। তিশা এখনো রেগে আছে জিসানের উপর। ছেলেটা বলে কি আমি নাকি আলুর পরোটা, শালা তোর বউ আলুর পরোটা, এই বলে হাজারের উপরে গালি দেওয়া হয়ে গেছে তিশার জিসানকে। আর ওদিকে জিসান পুরো ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেসে হেসে সবার সাথে কথা বলছে। তার উপর যে কেউ রেগে আছে সেদিকে তার কোনো হুঁশ নেই, সে তার মতো হাসছে। ছেলেটা এমন কেন অল্পতেই মানুষের সাথে মিশে যায়? অল্পতেই কি সুন্দর হাসায় সবাইকে, তাহলে আমার সাথে এমন কেন ওর খুঁজে পায় না তিশা? আশ্চর্য, আচমকা আমি এতটা ভাবছি কেন মাল্টিপ্লাককে নিয়ে? নিজেই নিজেকে হাজারটা কথা বলছে তিশা। তিশার ভাবনার মাঝখানে রুহি একটা মাথায় বাড়ি মারল তিশার, তারপর বলে উঠল, কি এত ভাবছিস বলতো? না তেমন কিছু নয়। এমন সময় নূর আসলো সেখানে। তিশা আর রুহিকে বলে উঠল, তোমাদের ভাবি ডাকছে, চলো আমি নিয়ে যাচ্ছি। নূরের কথা শুনে তিশা আর রুহির বুঝতে বাকি নেই এই বিয়েটা আর কেউ খুশি না হলেও নূর সেই লেভেলের খুশি হয়েছে। তারপর তারাও আর কিছু না বলে চলে আসলো নূরের পিছন পিছন। আর এদিকে ওরা যেতেই একবার তাকালো রুহির দিকে। রুহিও তাকালো একবার, দুজনের একসাথে চোখ মিলতেই তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল। বিষয়টা সত্যি খুব মজার। রুমে ঢুকতেই রুহি আর তিশা চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। কারণ আমি শাড়ি পুরো পেঁচিয়ে পরে দাঁড়িয়ে আছি। এতটাই পেঁচিয়েছি যে আমি হাঁটতেই পারছি। আমার কাণ্ড দেখে উচ্চ স্বরে হেসে দিল ওরা তিনজনই। ওদের হাসি দেখে গম্ভীরভাবে বললাম, মিস্টার, হাসার কিছু হয়নি, শাড়ি পরতে পারি না বলে এইভাবে পরেছি। আমার কথা শুনে তিশা বলে উঠল, তুই শাড়ি পরছিস? আমার তো মনে হচ্ছে কোনো পাগলে শাড়ি পরেছে। তিশার কথা শুনে আমি রেগে বললাম, তুইও আমায় পাগল বললি? তুই পাগল, তোর জামাই পাগল। কি আমার জামাই পাগল? ওমা গোয়ে দেখি টুরু নাব, নিজেরে পাগল বলছি গায়ে লাগলো না, জামাইরে পাগল বলছি সেই গায়ে লাগলো না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না শুনি? রুহি। তিশা রুহির কথা শুনে বলল, তুইও ওর মতো কথা বলছিস। তিশার কথা শুনে আমি বলে উঠলাম, আরে রেগে যাচ্ছিস কেন? তোরা রেগে গেলে কি করে হবে বোন? পিনি জামাই শাড়ি পরিয়ে দে। আমরা পারুম না। তিশা, সত্যি পারবি না? না। রুহি, ঠিক আছে, তোদের একটাকেও আমার দেবরদের জন্য নিব না। রুহিকে তো নিবই না। আমরাও যাব না তোর দেবরদের সাথে, যা এখন তুই মুড়ি খা। তিশা, ঠিক আছে, আমারও দিন আসবে মনে রাখি, সেই বলে বিছানায় বসে পড়লাম আমি। কিছুক্ষণের মধ্যেই ওরা হাসতে হাসতে আসলো আমার সামনে, এসে বসে পড়ল। তারপর বলল, আরে আমরা তো মজা করছিলাম, আয় তোকে শাড়ি পরিয়ে দেই। ওদের কথা শুনে হাসলাম আমি। তারপর ওরা তিনজন মিলে শাড়ি পরিয়ে দিল আমায়। হঠাৎই রুহির ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায় রুহি। আচমকা কারো সাথে ধাক্কা লেগে যায় রুহির। সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে যায় রুহির।
উপরে তাকাতেই সায়ানকে দেখে রুহি কিছু তার আগেই সায়ান বলে উঠল, মিস ভূমিকম্প, তুমি যখন তখন বারবার খালি পড়ে যাও কেন? সায়ানের কথা শুনে রুহি বলে উঠল, কি আমি ভূমিকম্প? তা নয়তো কি যখন তখন যেখানে সেখানে পড়ে যাও কেন? আমি পড়লাম কই, পড়ল তোমায় মোবাইল। তুমি পড়া আর তোমার মোবাইল পড়া একই কথা, পুরাই ভূমিকম্প। হুট করে আসে আবার হুট করেই চলে যায়। সায়ানের কথা শুনে রুহি রেগে বলল, আমি ভূমিকম্প? আমি যদি ভূমিকম্প হই তাইলে আপনি হলেন ঘূর্ণিঝড়। এই তুমি আমায় ঘূর্ণিঝড় বললে? এক প্রকার অবাক হয়ে কথাটা বলে উঠল সায়ান। আর ওদিকে পুরো জোশে কথাটা বলে উঠল এখন সায়ানের কথা হাঁটু কাঁপছে রুহির। এখন কি করবে সে? রুহি কাপা কাপা গলায় বলে উঠল, ইয়ে না মানে না, কই কিছু না তো। কি ইয়ে না মানে করছো, যা বলার স্পষ্ট করে বলো। হালকা রেগে। এদিকে রুহির অবস্থা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। ধুর ছাই, ওনাকে ঘূর্ণিঝড় বলার কি দরকার ছিল? এখন কি করব আমি? কি হলো, কথা বলছো না কেন? সায়ানের কথা শুনে রুহি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। তারপর হুট করেই বলে উঠল, আরে আরিয়ান দুলাভাই, আপনি এসেছেন। রুহির কথা শুনে সায়ান পিছন ঘুরে তাকাল, কিন্তু পিছন ঘুরে কাউকে দেখতে না অবাক হয়ে বলল রুহিকে, কোথায় আরিয়ান? সামনে থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সায়ানের বুঝতে বাকি নেই রুহি তার সাথে মজা করে পালিয়ে গেছে। পরক্ষণেই হেসে দিল সায়ান। আর ওদিকে সিঁড়ি বেয়ে পুরো ফুল স্পিডে দৌড়াচ্ছে রুহি, যেন থেমে গেলেই তার জানটা বেরিয়ে যাবে। এক দৌড়ে পুরো নিচে নেমে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল রুহি। বাবা গো বাবা, আর একটু হলেই পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আজ আর সামনে যাচ্ছি না আমি। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমি আর তিশা। এই শাড়ি পরে হাঁটা যায় নাকি? কিভাবে যে মেয়েরা এগুলো পরে থাকে কে জানে। সোফায় বসে আছে জিসান আর আরিয়ান। আরিয়ান মোবাইল টিপছে আর জিসান দেখছে। হঠাৎই জিসানের চোখ গেল উপরে। জিসান হা হয়ে তাকিয়ে আরিয়ানকে বলে উঠল, দোস্ত দেখ ভাবিকে কি সুন্দর লাগছে। জিসানের কথা শুনে আরিয়ান ফোনটা থেকে মুখটা তুলে এক পলক তাকালো তার লাল মরিচের দিকে। হঠাৎই একটা দমকা হাওয়ার মতো বাতাস বয়ে আসলো সেখানে। আর সেই বাতাসে লালমরিচের চুলগুলো উড়ে আসছে লালমরিচের মুখের সামনে। টুকটুকে লাল রঙের শাড়ি, সাথে চুলগুলো খোলা, চোখে হালকা কাজল, মুঠো ভর্তি লাল রঙের কাচের চুড়ি, ব্যাস এতটুকু সাজতেই কতটা না সুন্দর লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। আরিয়ান এক পলকে তাকিয়ে আছে সেদিকে। অদ্ভুত এক অনুভূতি আর ভালো লাগার আবেগে চলে গেল আরিয়ান। অসম্ভব ভালো লাগছে আরিয়ানের কাছে তার লাল মরিচকে। হঠাৎই জিসান আরিয়ানের কানে কানে বলে উঠল তার, কি দোস্ত, প্রেমে পড়ে গেলি নাকি? জিসানের কথা শুনে আরিয়ান আনমনে বলে উঠল, অপূর্ব। আরিয়ানের কথা ঠিকমতো বুঝতে না পেরে জিসান বলে উঠল, কি বললি? জিসানের কথা শুনে আরিয়ান তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে উঠল, না না, কিছু না। এদিকে সিঁড়ি বেয়ে আমরা দুজন নিচে নেমে এসে আরিয়ান আর জিসানকে কানে কানে ফিস ফিস করে কথা বলতে দেখে তিশা বলে উঠল, আপনারা কি ফিস ফিস করছেন বলুন তো? না তেমন কিছু না, জিসান। তারপর জিসান আরিয়ানের পাশ থেকে উঠে এসে বলল আমায়, ভাবি তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে। জিসানের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, থ্যাঙ্কু ভাইয়া। জিসানের কথা শুনে তিশা একটু ভাব নিয়ে বলে উঠল,
দেখতে হবে না সাজিয়ে দিয়েছে কে। তিশার কথা শুনে জিসান বলে উঠল, তাই তো বলি আলুর পরোটা এত ভাব নিচ্ছে কেন? জিসানের কথা শুনে তিশা রেগে বলল, ভালো হইছে মাল্টিপ্লাক। আমি মাল্টিপ্লাক আলুর পরোটা। জিসান, তাইলে আমি আলুর পরোটা। তিশা। এই নিয়ে দুজনের মধ্যে বেজে গেল ঝগড়া। ওদের ঝগড়া দেখে আমি আর আরিয়ান হাসতে হাসতে শেষ। তারপর ওদের দুজনের মাঝখানে আমার দুজন দাঁড়িয়ে বললাম, আরে ঠিক আছে, আর ঝগড়া করতে হবে না। আমি জিসানকে বলে উঠলাম, মাল্টিপ্লাক ভাইয়া এখন থেমে যাও। আর আরিয়ান তিশাকে বলে উঠল, আর আলুর পরোটা তুমিও থেমে যাও। আমাদের কথা শুনে জিসান আর তিশা একসাথে চেঁচিয়ে বলে উঠল, তোরাও। ব্যাস, ওদের চেঁচানো শুনে আমরা দুজন দুজনের কান চেপে ধরে বললাম, হুম আমরাও। তারপর চারজন একসাথে হেসে দিলাম। বিকাল 4টা। বেলকনির এক কোণে আনমনে দাঁড়িয়ে আছি আমি। তিশা আর রুহি কিছুক্ষণ আগেই চলে গেছে দুপুরের খাবার সেরে। ওরা যেতে জিসান আর সায়ান ভাইয়াও চলে গেছে তাদের নিজ নিজ বাড়িতে। অবশ্য শাশুড়ি ওদের কালকে সকালে আবার আসতে বলেছে। পরশু নাকি ওনারা খুব বড় করে বৌভাতের অনুষ্ঠান পালন করবে। এভাবে হুট করে আরিয়ানের বিয়ে হয়ে যাবে সেটা তারাও ভাবতে পারেনি। তাই ওনারা ঠিক করেছে পরশু খুব বড় করে তাদের সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বৌভাতের অনুষ্ঠান পালন করবে। এতে আমার কিছু বলার নেই। যেখানে বিয়েতেই কোনো মতো দিতে পারলাম না, সেখানে এ বিষয়ে কিছু বলবো এটার প্রশ্নই আসে না। ভালো লাগছে না একটুও। খালি একটা জিনিসই মাথায় আসছে, কেন হলো এমন? খুব দরকার ছিল এমনটা হওয়ার। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় কেউ বলে উঠল, মন খারাপ। পিছন ঘুরে আরিয়ানকে দেখে কিছু বললাম না আমি। এই মুহূর্তে কিছু বলতে ভালো লাগছে না আমার। আমার চুপ থাকা দেখে আরিয়ান আবারও বলে উঠল, কথা বলতে ভালো লাগছে না। আরিয়ানের কথা শুনে আনমনে বলে উঠলাম, কেন হলো এমন? কি হলো? আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনি ভুলে গেছেন নাকি? কি ভুলব? আশ্চর্য! বিয়ের কথা ভুলে গেলেন নাকি? ও এই ব্যাপার। বিনিময়ে আমিও কিছু বললাম না আর আরিয়ানও কিছু না বলে চুপচাপ সরে আসল। কারণ সে নিজেও জানে এই মুহূর্তে কি বলবে সে। কিন্তু আরিয়ান কিছুতেই লাল মরিচের চুপ থাকাটা মেনে নিতে পারছে না। সে লাল মরিচকে ভালোবাসলেও এইভাবে বিয়েটা হবে তাও সে চায়নি। কিন্তু হয়ে গেল। আরিয়ান চলে যেতে আমি আবারও আকাশের দিয়ে তাকিয়ে রইলাম। মন খারাপ থাকলে আকাশের দিয়ে তাকিয়ে থাকাটা এটা আমার অনেক দিনের অভ্যাস। হঠাৎই নূর আমার সামনে এসে বলল, মিষ্টি ভাবি তোমার মন খারাপ? হুট করে নূরের এখানে আসাতে আমি অবাক হয়ে বললাম, তুমি? হুম, আমি ভাইয়া বলল তোমার একটু মন খারাপ, তাই আমিও মন ভালো করার জন্য চলে আসলাম। নূরের কথা শুনে হাসলাম আমি। তারপর বলে উঠলাম, কি করে? আরে ভাবি, মন ভালো করার জন্য হিরো আলমের গানই তো যথেষ্ট। কি? হুম। আচ্ছা ওসব বাদ দেও, আসো আমরা গল্প করি। কি গল্প বলবে শুনি? দেখি কি বলা যায়। তারপর বলো তোমার বপ্পেন আছে। ইস, থাকলে আজকে এতিম হয়ে যত বইন। নূর হাসল আমার কথা শুনে, তারপর বলে উঠল, তার মানে নেই? হুম, কিন্তু আমার একটা জামাই আছে। নূর অবাক হয়ে বলল, কি? কে? কে আবার? তোমার ভাইয়া ফাটা স্পিকার।
আমার কথা শুনে নূর উচ্চ স্বরে হেসে দিয়ে বলল, ও বাবা, কি সাংঘাতিক কথা, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। আমি হাসলাম নূরের কথা শুনে। তারপর শুধু হয়ে গেল ভাবি আর ননদিনীর গল্প। প্রচুর হাসি আর প্রচুর মজা। এদিকে দরজার বাহিরের দাঁড়িয়ে আরেকজনও খুব খুশি হল। যাক, একটু হলেও মুডটা ঠিক হয়েছে লাল মরিচের, এই বলে হাসল আরিয়ান। তারপর সে চলে গেল। তার সাথে এটা ভেবেও খুশি হল তার মরিচের জীবনে সে ছাড়া কেউ নেই। রাত 10টা। নিজের রুমের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রুহি। ঘুম আসছে তার। বারবার শুধু সায়ানের মুখটা ভেসে আসছে সামনে। রুহি পুরো অস্থির হয়ে গেছে। বিছানা থেকে উঠে বসল সে। তারপর পাশে থাকা গ্লাসটা থেকে ধক ধক করে পুরো 1 গ্লাস পানি খেয়ে নিল সে। তারপর বিছানা থেকে উঠে বেকনিতে চলে গেল সে। আকাশের দিকে তাকিয়ে জোরে এক শ্বাস ফেলে বলে উঠল সে, এটা কি মুসিবতে পড়েছি আমি। তুমি আমায় পাগল বানিয়ে ফেলেছ আমায়। কিন্তু আমি কোনোদিন প্রকাশ করব না, কারণ আমি জানি এটা সম্ভব নয়। আর তুমি হয়তো কোনোদিনও আমায় চাইবে না। এটা ভেবে দীর্ঘ শ্বাস ফেলল রুহি। তারপর আনমনে গেয়ে উঠল সে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে। বিরহ ছুতে চায় মনের দুয়ার। দুচোখ নির্বাগ আসো না ছুটে। তুমি এলে রংধনু রং ঢেলে দেয়। তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এ মনে ওহলাদ আসো না ছুটে। ভালো যদি বাসো তুমি আমাকে ছুটে চলে আসো না। গিটারের সাথে তাল মিলিয়ে নিজের রুমে বসে একই গান গাচ্ছে সায়ান। মনের মাঝে কোথাও এক অদ্ভুত টান আর ভালো লাগা কাজ করছে তার ভিতর। এর আগে কখনো এমন হয়নি সায়ানে। বরাবরই সায়ান মেয়েদের নিয়ে খুব একটা ভাবে, কিন্তু আজ ভাবছে, খুব গভীরভাবে ভাবছে, আর তার ভাবনা নিয়ে আছে শুধু রুহি। আনমনে হাসছে সায়ান। আজ রাতে ঘুম আসবে কি তার জানা নেই সায়ানের। আর বাকি দুজন, মানে আমাদের মাল্টিপ্লাক আর আলুর পরোটা, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কারণ তাদের মাঝে কোনো প্যারা নাই, জাস্ট চিল। ধুর, ভালো লাগছে না। এক প্রকার বিরক্ত নিয়ে কথাটা বলে উঠলাম আমি। ঘুম আসছে কোনোভাবেই। মন খারাপ থাকলে কি আর ঘুম আসে? বিকেলটা ভালোই কেটেছিল নূরের সাথে। আর ওদিকে আরিয়ানকে দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। একদম সহ্য হচ্ছে না। এই ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি। তারপর বিছানায় থেকে রুম থেকে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য নূরের রুমে যাওয়া। কিছু দূর যেতেই আবার ভাবলাম, না থাক, এত রাতে যাওয়ার দরকার নেই। তার চেয়ে আমি রুমে গিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করি। এই ভেবে আবারও বেক করলাম আমি। রুমে ঢুকতেই আরিয়ানের দিকে তাকাতেই চোখ আটকে গেল আমার। হেব্বি সুন্দর লাগছে তো। ফাটা স্পিকারকে এই ভাবতে ভাবতে সামনে এগিয়ে যেতেই ঠাসস করে শাড়ি পেঁচিয়ে পড়ে গেলাম আমি আরিয়ানের গায়ের ওপর। এদিকে আচমকা এমনটা হওয়াতে আরিয়ানও হুট করে চোখ খুলে তাকালো। যা দেখে আমি মনে মনে বলে উঠলাম, এই রে মামু, এখন আমারে কি হইব আমার? চলবে।